সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ইতিপূর্বে রাসায়নিক বন্ধনের প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছি। আজকে আমি দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আমি পূর্বেই বলেছি, রাসায়নিক বন্ধন এমন একটা অধ্যায় যা যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের ইন্টারমিডিয়েটেও এই অধ্যায়টা আছে, সেই পর্যন্ত তোমার কোনো সমস্যা হবে না। এবং নবম ও দশম শ্রেণীতেও আরও যে অধ্যায়গুলো আছে সেগুলো সম্পর্কে তুমি একটি সুন্দর আইডিয়া পেয়ে যাবে। তাই আর দেরি না করে আজকে আমি আমার পর্ব শুরু করেছি। আজকের পর্বে আছে নিষ্ক্রিয় গ্যাস, ক্যাটায়ন ও অ্যানায়ন, বন্ধন কি এবং কেন বন্ধন গঠিত হয়, এবং সর্বশেষ আয়নিক বন্ধন কীভাবে গঠিত হয় এই সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করতে চাই। তাই প্রথমে শুরু করতে চাই নিষ্ক্রিয় গ্যাস কি। দেখো, তোমরা পর্যায় সারণীতে 18 নম্বর গ্রুপ নামে একটি গ্রুপ পড়েছ। এই পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপটাকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ। এখানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন অবস্থান করে। তাহলে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন এবং এই রেডনকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এখন এই প্রত্যেকটার ইলেকট্রন কনফিগারেশন একটা নির্দিষ্ট থাকে। এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর প্রত্যেকটারই NS2NP6 অর্থাৎ এই 6 আর 2 8 অর্থাৎ আউটার মোস্ট সেলে যেটা আছে সেই আউটার মোস্ট সেলে তোমার 8টি ইলেকট্রন থাকে। এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলো এই প্রত্যেকটা সর্ববহিষ্ঠ সেলে 8টি ইলেকট্রন থাকে, অর্থাৎ এই অষ্টক নিয়ম মেনে চলে। অষ্টক নিয়ম আমি ডিটেলস পড়ে বলব। 8টি ইলেকট্রন থাকে। হিলিয়ামের সর্ববহিষ্ঠ স্তরে 2টি ইলেকট্রন থাকে। এই হিলিয়ামের সর্ববহিষ্ঠ স্তরে 2টি ইলেকট্রন থাকার বিষয়কে দ্বিতীয় নিয়ম, আর অন্যান্য যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলোর সর্ববহিষ্ঠ স্তরে 8টি ইলেকট্রন থাকার বিষয়কে অষ্টক নিয়ম বলে। অর্থাৎ এই নিষ্ক্রিয় গ্যাস যারা আছে তাদের সর্ববহিষ্ঠ স্তরে 2টি এবং 8টি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে। অর্থাৎ হিলিয়াম দ্বিতীয় নিয়ম মেনে চলে, অন্যদিকে অন্যান্য যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে তারা 8টির নিয়ম মেনে চলে। প্রায়শই দেখা যায় অবজেক্টিভে আসে এমসিকিউতে, নিচের কোন মৌলটি দ্বিতীয় নিয়ম মেনে চলে এবং অন্য কোন মৌলটি 8টির নিয়ম মেনে চলে। তাহলে তোমরা বুঝতে পেরেছ, পর্যায় সারণে 18 নম্বর গ্রুপে যারা থাকবে সেই সকল গ্যাসকে বলা হবে কি নিষ্ক্রিয় গ্যাস। এরা কারা? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন এবং সবশেষ রেডন। আমার মনে হয় তোমরা অবশ্যই এইটুকু বুঝতে পেরেছ। এখন এই যে হিলিয়ামের সর্ববহিষ্ঠ স্তরে 2টা ইলেকট্রন থাকে, যদিও এটার 8টি ইলেকট্রন থাকার কথা ছিল, কিন্তু এটা এক্সেপশন, ব্যতিক্রম। অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু 8টা ইলেকট্রনই থাকে, কিন্তু এটা 2টা ইলেকট্রন থাকে। এখন এই যে 2টা আছে, 2 এর নিয়ম মানে এই 8টা ইলেকট্রন আছে, অষ্টক নিয়ম মেনে চলে। এই ইলেকট্রন কনফিগারেশন থেকে বলা হয় স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। এই পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। প্রত্যেকটা মৌলই চায় এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর ইলেকট্রন বিন্যাস অর্জন করতে, তাদের ইচ্ছাই এটা। কেন তুমি বলো? কারণটা হলো এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করলেই এরা স্থিতিশীলতা অর্জন করে, আর সবাই এই স্থিতিশীলতা অর্জন করতে চায়। এখন এই ছিল নিষ্ক্রিয় গ্যাস। তাহলে আমরা কি জানলাম? নাম্বার 1, নিষ্ক্রিয় গ্যাস যারা তারা পর্যায় সারণীর 18 নম্বর গ্রুপে অবস্থান করবে। তারা কারা? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন এন্ড রেডন। এদের সর্ববহিষ্ঠ স্তরে 2টি ইলেকট্রন থাকে, শুধুমাত্র হিলিয়ামের ক্ষেত্রে প্রযোজ্য, এবং অন্যান্য ক্ষেত্রে 8টি করে ইলেকট্রন থাকে। এই 2টা থেকে তাই ইহা 2 এর নিয়ম মেনে চলে, অন্যদিকে 8টি ইলেকট্রন থেকে তাই ইহা 8টির নিয়ম মেনে চলে। এখন দেখো ক্যাটায়ন এবং অ্যানায়ন। তোমরা পরমাণু গঠন চ্যাপ্টার পড়ে আসছো, সেখানে আমরা কি দেখেছি? দেখো, একটি পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং ইহা ধনাত্মক চার্জ বিশিষ্ট।
এখানে কি অবস্থান করে? প্রোটন প্লাস নিউট্রন। অন্যদিকে এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো কক্ষপথ থাকে, সেই কক্ষপথগুলোকে বলা হয় শেল বা শক্তি স্তর। কালকে আমি বলেছি এটাকে বলা হয় কে শেল, পরেরটাকে বলা হয় এল শেল। এল শেল এই শেলগুলোতে বা কক্ষপথগুলোতে কি অবস্থান করে? ইলেকট্রন অবস্থান করে। যেমন আমরা ফুটপাথ অর্থাৎ পায়ে চলা পথ রাস্তা, ঠিক ইলেকট্রনের রাস্তা হলো এই কক্ষপথ, অর্থাৎ এই ইলেকট্রনের চলার পথ ইকুয়াল টু কক্ষপথ। এই কক্ষপথে কি অবস্থান করে? ইলেকট্রন। এই ইলেকট্রন হলো নেগেটিভ চার্জ বিশিষ্ট। ইলেকট্রন হলো নেগেটিভ চার্জ বিশিষ্ট। আর এই কেন্দ্রে যে প্রোটন থাকে, এই প্রোটনটা হলো ধনাত্মক চার্জ বিশিষ্ট। ধনাত্মক চার্জ বিশিষ্ট। ইলেকট্রনগুলো হলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট। আর এই নিউট্রন হলো নিরপেক্ষ। তাহলে তোমরা বুঝতেই পারতেছো, যেহেতু নিউট্রন নিরপেক্ষ, শুধুমাত্র প্রোটন ধনাত্মক, ঠিক এই ধনাত্মক চার্জটাই হলো নিউক্লিয়াসের চার্জ। প্রোটন ধনাত্মক হওয়ার কারণে নিউক্লিয়াসটা ধনাত্মক চার্জ বিশিষ্ট হয়েছে। মজার বিষয় হলো এখানে যতটা ধনাত্মক চার্জ থাকে, ঠিক ততটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন এই পরমাণুতে অবস্থান করে। একটা এক্সাম্পল দিলে তুমি বুঝবে। সোডিয়াম। সোডিয়ামে আমরা জানি 11টি প্রোটন থাকে। প্রোটন হলো 11টি। এই 11টির চার্জ হলো +11। যেহেতু প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট, আর আমি জানি ইলেকট্রন থাকে 11টি। এই 11টি হলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে +11 আর হলো -11, তাহলে টোটাল রেজাল্ট কত হয়? 0। এই জন্য পরমাণু সামগ্রিকভাবে বিদ্যুৎ নিরপেক্ষ হয়। এই পরমাণু সোডিয়াম বা অন্যান্য যে পরমাণুগুলো আছে সামগ্রিকভাবে বিদ্যুৎ নিরপেক্ষ হয়। কারণ হলো একটি পরমাণুর মধ্যে যতটি ধনাত্মক আধান বিশিষ্ট প্রোটন অবস্থান করে, ঠিক ততটি ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন অবস্থান করে। এই জন্য পরমাণু সামগ্রিকভাবে বিদ্যুৎ নিরপেক্ষ হয়। এখন ক্যাটায়ন এবং অ্যানায়ন কখন সৃষ্টি হবে? একটি বর্ণ নিরপেক্ষ আছে, সে ধনাত্মক হতে চায়। একটি বর্ণ নিরপেক্ষ আছে, সে ঋণাত্মক হতে চায়। কেন হতে চায়? কারণটা কি? সে কেন তোমার ধনাত্মক এবং ঋণাত্মক হতে চাবে? এর কারণ হলো তোমাদের একটু পূর্বেই বলছি আমি, যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস সবাই অর্জন করতে চায়, কারণ সবাই স্থিতিশীলতা অর্জন করতে চায়। এই স্থিতিশীলতা অর্জন করবে কিভাবে? ইলেকট্রন হয়তো ছেড়ে দিয়ে, নয়তো বা ইলেকট্রন গ্রহণ করে। দেখো সোডিয়ামে এখানে প্লাস, প্রথম স্তরে তোমরা জানো 2টি ইলেকট্রন থাকে, পরেরটিতে তোমরা জানো 8টি ইলেকট্রন থাকে, সর্বশেষ কক্ষপথে 1টি ইলেকট্রন থাকে, অর্থাৎ 2 আর 1। এটা প্রথম কক্ষপথ সোডিয়াম, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। তোমার প্রায়শই অবজেক্টিভ এমসিকিউতে আসে সোডিয়ামের সর্ববহিঃস্থ স্তরে কয়টি ইলেকট্রন থাকে, সোডিয়ামের কে শেলে কয়টি ইলেকট্রন থাকে? কে শেলে 2টি, কে শেল। এল শেলে কয়টি ইলেকট্রন থাকে? 8টি। এম শেলে কয়টি ইলেকট্রন থাকে? 1টি। এইভাবে শেল উল্লেখ করেও তোমাদের এমসিকিউতে অবজেক্টিভ আসে কোন শেলে কতটি ইলেকট্রন থাকে। তাহলে অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছো। এখন কথা হলো, দেখো সর্ববহিঃস্থ স্তরে ইলেকট্রন আছে 1টি। সাধারণত ধাতু যারা, তাদের সর্ববহিঃস্থ স্তরে 1টি, 2টি অথবা 3টি ইলেকট্রন থাকে। নিউক্লিয়াসের সাথে এই সর্ববহিঃস্থ স্তরের ইলেকট্রনটা দুর্বলভাবে আবদ্ধ থাকে। যেমন ধরো এই নিউক্লিয়াসের খুব নিকটে হলো কে শেল। এই কে শেলের ইলেকট্রন দুটিকে নিউক্লিয়াস খুব দৃঢ়ভাবে আকর্ষণ করে ধরে রাখে। অন্যদিকে দেখো একটু দূরে এল শেল, এল শেলের 8টি ইলেকট্রনকেও নিউক্লিয়াস আকর্ষণ করে ধরে রাখে। কিন্তু সর্ববহিঃস্থ স্তর হলো তোমার এম শেল, ইলেকট্রন আছে 1টি। এই 1টি ইলেকট্রনকে এই নিউক্লিয়াস গভীরভাবে আকর্ষণ করে ধরে রাখতে পারে না। ফলে এই সোডিয়াম খুব সহজেই 1টি ইলেকট্রন ত্যাগ করে। তো 1টি ইলেকট্রন যদি সোডিয়াম ত্যাগ করে ফেলে, সোডিয়াম -1টি ইলেকট্রন সমান সমান দাঁড়াবে
Na+, ফলে 2 এবং 8। তোমরা দেখো সোডিয়ামের 11টি ইলেকট্রন ছিল টোটালি, এখান থেকে একটি ইলেকট্রন ছেড়ে দিয়েছে। যেহেতু ইলেকট্রন চলে গিয়েছে, মাইনাস চলে গিয়েছে, সেহেতু এটা হয়েছে প্লাস। যদি একটি ইলেকট্রন চলে যায় তাহলে একটি প্লাস, দুইটি ইলেকট্রন চলে গেলে দুটি প্লাস, তিনটি ইলেকট্রন চলে গেলে তিনটি প্লাস। যেহেতু একটি ইলেকট্রন চলে গেছে সেহেতু একটি প্লাস হয়েছে। ফলে ইলেকট্রন রইল কয়টা দেখো তোমরা, 8 আর 2 10, অর্থাৎ আগে ইলেকট্রন ছিল 2 আর 1, এই একটি ইলেকট্রন চলে গিয়েছে, চলে গিয়ে তোমার 8 এবং 2 10টি ইলেকট্রন রয়েছে। এই 10টি ইলেকট্রন কার? অবশ্যই নিয়নের। অর্থাৎ এখানে নিয়নের ইলেকট্রন বিন্যাস করলো Na+, ইলেকট্রন ছেড়ে দেওয়ার পর। তাহলে দেখো তার তো ইচ্ছাই যে একটি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিসর্জন করবে এবং স্থিতিশীলতা লাভ করবে। ফলে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে হলো Na+, এবং নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো এবং স্থিতিশীল হলো। এইভাবে ইলেকট্রন ত্যাগ করে যে ধনাত্মক আয়নটা সৃষ্টি হলো, এই ধনাত্মক আয়নকে বলা হয় ক্যাট আয়ন অথবা ধনাত্মক আয়ন। অর্থাৎ ইলেকট্রন, ধাতুসমূহ ইলেকট্রন ত্যাগ করার পর যে আয়ন সৃষ্টি হয় সেই আয়নটাকে বলা হয় ক্যাট আয়ন। আমি আবারও বলছি, মনোযোগ থেকে খেয়াল করো, ধাতুসমূহ ইলেকট্রন ত্যাগ করার পর যে ধনাত্মক আয়ন হয় তাকে বলা হয় ক্যাট আয়ন। এখন তুমি বলতে পারো ক্যাটায়ন কেন সৃষ্টি হয়? আমি কিন্তু ইতিপূর্বেই বলেছি, সকল মৌলই চায় নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। কেন চায় নিষ্ক্রিয় গ্যাসের মতো? বলেছি স্থিতিশীলতা অর্জনের জন্য। এখন এই জন্য সোডিয়াম ইলেকট্রন ছাড়লো, এমনিতে ইলেকট্রন ছাড়েনি, কারণ সোডিয়ামের লাভ আছে এখানে স্থিতিশীলতা অর্জন করার জন্য। তুমি দেখো 2 আর 1 একটি ইলেকট্রন ছিল, সহজে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে Na+ হলো। এই Na+টাকে বলা হয় ক্যাটায়ন। একইভাবে তুমি যদি আরেকটা এক্সাম্পল দেখতে চাও, যেমন ক্যালসিয়াম মাইনাস 2টি ইলেকট্রন, ক্যালসিয়াম 2+, 2 আর 2। এখন এই দুইটা ইলেকট্রন ছেড়ে দিবে কেন? এটা হলো সর্ববহিষ্ঠ কক্ষপথের ইলেকট্রন। নিউক্লিয়াসের সাথে এই দুটি ইলেকট্রন অত্যন্ত দুর্বলভাবে যুক্ত আছে, তাই এরা খুব দ্রুত এই ক্যালসিয়াম ছেড়ে দিতে পারে। ফলে ক্যালসিয়াম 2+ হয়েছে এখানে। এই এর ফলে 2 আর 8, তুমি লক্ষ্য করো 8 8 16 17 18, অর্থাৎ আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে এই ক্যালসিয়াম 2+, অর্থাৎ ক্যালসিয়াম 2+ ইকুয়াল টু আর্গন। তাহলে এই ক্যালসিয়াম 2+ কিন্তু আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে এবং স্থিতিশীলতা অর্জন করেছে। এই স্থিতিশীলতা অর্জনের জন্য ক্যালসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করেছে, তাই এই ক্যালসিয়াম 2+ আয়নটাকে বলবো আমরা ক্যাটায়ন। তাহলে একটা বিষয় লক্ষ্য করো, ধাতু সম্মত ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করে ধনাত্মক আয়ন হলো। এই ধনাত্মক আয়নটাকে বলতেছো তুমি ক্যাট আয়ন, মানে ধনাত্মক আয়ন। তাহলে অধাতু সমূহ কি করবে? অবশ্যই ডেফিনেটলি ইলেকট্রন গ্রহণ করবে। এখন কয়টি গ্রহণ করবে, কয়টি ছেড়ে দিবে, এটা কিন্তু অবশ্যই একটি বোঝার বিষয়। এটা মুখস্থ করে কোনো লাভ নেই, বুঝতে হবে। রসায়ন মানে বোঝা, বুঝতে হবে। তুমি বুঝলে সারা জীবন এটা মনে থাকবে। তুমি মুখস্থ করবে, আজকে করবে, কালকে ভুলে যাবে। এবং তোমার যে এডমিশন টেস্ট আসবে, MCQ আসবে, অথবা সৃজনশীল যেগুলো ইলাবোরেট আনসার করতে হবে, 100% তোমার বুঝে আনসার করতে হবে। তাহলে তুমি এডমিশন মানে অবশ্যই বিভিন্ন ইউনিভার্সিটি যেগুলো আছে চান্স পাবে, তোমার রেজাল্ট ভালো হবে এবং তোমার মাথার মধ্যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকবে যে হ্যাঁ আমি এই অধ্যায়টা বুঝেছি, এই রাসায়নিক বন্ধন বুঝেছি, অন্য পর্যায় সারণী বুঝেছি, পরমাণু গঠন বুঝেছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স সহ অন্যান্য বিষয় অবশ্যই তোমরা বুঝে পড়বে। যতটুকুই পড়ো তুমি বুঝে পড়বে, হয়তো একটু সময় লাগবে, কিন্তু সুদূর প্রসারী এর প্রভাবটা তোমার মাথায় থাকবে, কখনো ভুলবা না। তাই আমি তোমাদেরকে যেটা বলবো, অবশ্যই আদেশ উপদেশ যেটা বলো না কেন, যতটুকুই পড়ো বুঝে পড়ো। যে সাবজেক্ট তুমি অবশ্যই গেইন করবে ইনশাআল্লাহ। দেখো এটা আমরা বললাম, এখন আমরা এনআর। তো অধাতুরা অবশ্যই ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। যেমন একটা এক্সাম্পল, CF 2 আর 7। তোমরা জানো ক্লোরিনের 17টি ইলেকট্রন থাকে, এটা হলো ইলেকট্রন কনফিগারেশন। সর্ববহিঃস্থ ইলেকট্রন আছে কয়টি?
7টি। তোমাদের আমি আগেই বলেছি যে কে কয়টি গ্রহণ করবে, কে কয়টি ছাড়বে, এটা কিন্তু বোঝার বিষয়। তুমি দেখো এক সর্ববৈশিষ্ট্য রিয়েক্টর আছে 7টি, আর মাত্র যদি 1টি ইলেকট্রন পায় তাহলে অষ্টকরণ হয়ে যায়, 7-এর লগে যুক্ত করো 8 হয়ে যায়। তাহলে এই ক্লোরিন 1টি ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে Cl মাইনাস, যেহেতু আগত ইলেকট্রন আসছে, ইলেকট্রন তো মাইনাস, সেহেতু এটা হবে Cl মাইনাস করে 2R আর ইলেকট্রন কনফিগারেশন দাঁড়াবে। তাহলে 8 আর 16 17 18, তাহলে কি দাঁড়াবে দেখো Cl মাইনাস ইকুয়াল টু আর্গন, অর্থাৎ আর্গনের ইলেকট্রন কনফিগারেশন দাঁড়াবে। প্রায়শই একটা অবজেক্টিভ আসে এমসিকিউতে, নিচের কোন মৌলটি আর্গনের ইলেকট্রন বিসর্জন করেছে বা আয়নটি। দেখো Cl মাইনাস, একটু আগে দেখেছো 2 প্লাস, ক্যালসিয়ামের ছিল 20, সেখান থেকে দুইটা চলে গেছে, অর্থাৎ আর্গনের ইলেকট্রন বিসর্জন করেছে। ক্লোরিনের ছিল 17, একটা ইলেকট্রন তোমার কামিং আসছে, সেই ক্ষেত্রে আর্গনের ইলেকট্রন বিসর্জন করেছে। তাহলে যদি তোমার একটা এমসিকিউ এরকম অপশন থাকে, নিচের কোনটি আর্গনের ইলেকট্রন বিসর্জন করে বহুপদী, তাহলে রোমান অক্ষর 1 যদি Cl মাইনাস থাকে, রোমান অক্ষর 2 যদি Ca2 প্লাস থাকে, রোমান অক্ষর 3 যদি F মাইনাস থাকে, তাহলে অবশ্যই आंसर হবে রোমান অক্ষর 1 এবং রোমান অক্ষর 2, কারণ এটাও আর্গনের ইলেকট্রন বিসর্জন করেছে এবং ক্যালসিয়াম 2 প্লাসও আর্গনের ইলেকট্রন বিসর্জন করেছে। তাহলে এই যে ঋণাত্মক আয়নটা তুমি দেখলে, এই ঋণাত্মক আয়নটাকে বলা হয় N আয়ন। তাহলে অধাতুসমূহ ইলেকট্রন গ্রহণ করে যে ঋণাত্মক আয়ন সৃষ্টি করে, সেই ঋণাত্মক আয়নটাকে বলা হয় N আয়ন। তাহলে আমি একটু সংক্ষেপে বলি, ধাতুসমূহ সহজে ইলেকট্রন ত্যাগ করে যে ধনাত্মক আয়ন সৃষ্টি করে, এই ধনাত্মক আয়নটাকে বলা হয় ক্যাটায়ন। অন্যদিকে অধাতুসমূহ ইলেকট্রন গ্রহণ করে যে ঋণাত্মক আয়ন সৃষ্টি করে, সেই ঋণাত্মক আয়নটাকে বলা হয় অ্যানায়ন। তোমার প্রশ্ন আসতে পারে এমসিকিউ, নিচের কোনটি ক্যাটায়ন, নিচের কোনটি অ্যানায়ন। ওকে, আশা করি তোমরা এই নিষ্ক্রিয় গ্যাস ক্যাটায়ন ও অ্যানায়ন বুঝতে পেরেছ। এখন আমাদের পরবর্তী টপিক হলো বন্ধন কি এবং বন্ধন গঠন কেন হয়, এটা বিষয় খেয়াল করতে হবে। এখন মনে করো যে আমি একটা ফ্রেন্ডশিপ করতে চাই, মেয়ে হোক ছেলে হোক যার সাথে, তাহলে অবশ্যই মেয়ে অথবা ছেলেকে প্রপোজ করতে হবে যে আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। সে হয়তো বা রাজি হতেও পারে, নাও পারে, এটা তার মর্জির উপর বিষয়। কিন্তু আমার প্রতি যদি ওর অ্যাট্রাকশন, আকর্ষণ থাকে, তাহলেই কিন্তু সে রাজি হবে। আর যদি আকর্ষণ না থাকে তাহলে কিন্তু রাজি হবে না। তাহলে এখন দেখো বন্ধন কি, যেমন H2O, CH4, NaCl, আমি 1, 2 এবং 3টি যৌগ লিখেছি। তুমি দেখো এখানে একটি অক্সিজেনের সাথে 2টি হাইড্রোজেন যুক্ত আছে, 4টি হাইড্রোজেন একটি কার্বনের সাথে যুক্ত আছে, একটি সোডিয়াম একটি ক্লোরিনের সাথে যুক্ত আছে। এটা তো এমনিতে যুক্ত নাই, অন্য মৌলগুলোতে এসে এখানে যুক্ত হয়নি, সোডিয়াম ক্লোরিনকে নিয়েছে, অন্য কেউ তো এসে নিতে পারেনি। তাহলে অবশ্যই সোডিয়ামের সাথে ক্লোরিনের একটা আকর্ষণ, একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। হাইড্রোজেন 4টির সাথে কার্বনের একটা আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই আছে। অক্সিজেনের সাথে 2টি হাইড্রোজেনের আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আছে। আন্ডারস্ট্যান্ডিং না থাকলে কিন্তু তারা একে অপরের সাথে মিলিত হতো না। সেই আন্ডারস্ট্যান্ডিংটা কি? আকর্ষণ। এখন আমার যদি ওই ফ্রেন্ডের সাথে আকর্ষণ না থাকে তাহলে কিন্তু আমার ফ্রেন্ডশিপ হবে না। তাহলে এক যৌগের মধ্যে মৌলসমূহ যে বল দ্বারা, যে আকর্ষণ দ্বারা যুক্ত থাকে তাকে বলা হয় বন্ধন। যৌগে উপস্থিত মৌলগুলো যে আকর্ষণ বল দ্বারা একে অপরের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় বন্ধন। তাহলে এখানে একটি অক্সিজেন 2টি হাইড্রোজেনের সাথে যে আকর্ষণ বল দ্বারা যুক্ত আছে তাকে বলবা বন্ধন অথবা রাসায়নিক বন্ধন। আমি আবার বলছি, মৌলসমূহ যে আকর্ষণ বল দ্বারা যৌগের ভিতরে যুক্ত থাকে তাকে বলবা বন্ধন। এখন বন্ধন গঠন করতে চায় কেন, যুক্ত হতে চায় কেন? আমি ইতিপূর্বে বলেছি যে ক্যাটায়ন কেন হয়, অ্যানায়ন কেন হয়? স্থিতিশীল নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য। এই জন্য কিন্তু ইলেকট্রন ছাড়ে অথবা গ্রহণ করে। ধাতুরা ছাড়ে তাই ক্যাটায়ন হয়, অধাতুরা গ্রহণ করে তাই অ্যানায়ন। কেন ছাড়ে? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য। অধাতুরা কেন গ্রহণ করে? নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য।
ফলে যে ক্যাটায়ন আর অ্যানায়ন হয় এই প্লাস মাইনাসের মধ্যে একটা বন্ধনে আবদ্ধ হয়, একেই বলবো রাসায়নিক বন্ধন। তাহলে কেন বন্ধন গঠিত হয়? মৌলসমূহ স্থিতিশীলতা অর্জনের জন্য, মৌলসমূহ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য এরা বন্ধনে আবদ্ধ হয়। আমি যতই সংজ্ঞা বলি না কেন, তুমি যদি একটা এক্সাম্পল ভালো করে বুঝতে পারো, তোমার আর সংজ্ঞা পড়তে হবে না। আমি শিওর তোমার সংজ্ঞা পড়তে হবে না, তোমার সারা জীবন মনে থাকবে। সবসময় ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, তোমরা এক্সাম্পল করবে, উদাহরণ করবে যে কেন এটা কি বলবো, কিভাবে হচ্ছে। দেখো একটা এক্সাম্পল আমি দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। বন্ধন কত প্রকার? তোমাদের নবম এবং দশম শ্রেণীর বইয়ে মূলত বন্ধন, আয়নিক বন্ধন ও সবুজ বন্ধনের কথা আলোচনা করা হয়েছে। আর হচ্ছে দাতব বন্ধন, সেটা পরের বিষয়। আমরা আজকে আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করব। আয়নিক বন্ধন, ধাতু যোগ অধাতু ইকুয়াল টু আয়নিক। অর্থাৎ কি দাঁড়ালো? ধাতু এবং অধাতু যে বন্ধনে আবদ্ধ হবে তাকে তুমি আয়নিক বন্ধন বলবা। ধাতু এবং অধাতু ছাড়া আয়নিক বন্ধন হবে না। এখন আমার প্রশ্ন হলো, আমি ধাতু চিনি না, আমি অধাতু চিনি না, তাহলে কিভাবে এটা হবে? এটা খুব একটা ইজি টেকনিক আছে। যে সকল মৌলের নামের উচ্চারণে তুমি আম দেখবে তারাই হবে ধাতু। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফেরাম, স্ট্রন্টিয়াম, এরকম এক্সাম্পল আছে। এখন অনেকে বলবে যে স্যার আয়রন Fe, তোমরা ইতিপূর্বে কিন্তু প্রতীক সংকেতে শিখেছো, তোমরা স্যারও বলেছো হয়তো যে এগুলা ল্যাটিন নাম থেকে কিছু মৌলের নাম আসে। আয়রন দেখে তো আর তুমি আম পাচ্ছ না, কিন্তু আয়রনের ল্যাটিন ভাষা হলো ফেরাম। এই ফেরাম মানে আম, তাহলে এরা ধাতু হবে। অথবা আরও একটা ইজি টেকনিক আছে, সেটা হলো ধাতুর ইলেকট্রন কনফিগারেশন করবা। কনফিগারেশন করার পরে তুমি দেখবা সর্ববহিস্থ স্তরে একটি, দুটি অথবা তিনটি ইলেকট্রন থাকবে। অর্থাৎ যদি একটি, দুটি অথবা তিনটি ইলেকট্রন থাকে তারাই হবে ধাতু। আর যারা এই 5টি, 6টি এবং 7টি ইলেকট্রন থাকবে তারা হবে অধাতু। 5টি, 6টি অথবা 7টি ইলেকট্রন থাকবে তারা হবে অধাতু। তাহলে এই ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন হবে তাকে অবশ্যই বলবা আয়নিক বন্ধন অথবা তড়িৎ-যুজি বন্ধন। আয়নিক বন্ধনের আরেকটি নাম হলো তড়িৎ-যুজি বন্ধন। তাহলে তোমরা বুঝতে পেরেছো, স্বাভাবিকভাবে সাধারণভাবে তোমরা বুঝতে পেরেছো যে আয়নিক বন্ধন চিনবে কিভাবে? ধাতু আর অধাতু থাকবে। ফর এক্সাম্পল NaCl, সোডিয়াম ধাতু, ক্লোরিন অধাতু, তাহলে এর মধ্যে কি বন্ধন আছে? আয়নিক বন্ধন। অর্থাৎ প্রথম একটা গ্ল্যান্সে আমি চিনে ফেললাম যেটা মধ্যে আয়নিক বন্ধন আছে। এখন বন্ধনের ফরমেশন কেমন হবে এটা পরের বিষয়, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আয়নিক বন্ধন আছে এটা আমরা ডিটারমিন করতে পেরেছি, কারণ সোডিয়াম একটি ধাতু, ক্লোরিন একটি অধাতু। দেখুন খেয়াল করে দেখো, ধাতু যারা আছে তাদের সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন থেকে একটি, দুইটি অথবা তিনটি। ক্লোরিন যেটা আছে এটা সর্ববহিস্থ ইলেকট্রন থেকে 5টি, 6টি অথবা 7টি, যে কোনো একটি। তাহলে ধাতুর ইলেকট্রন ত্যাগ করবে আর অধাতু ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। তাহলে এভাবে ত্যাগ এবং গ্রহণের ফলে যে বন্ধনের সৃষ্টি হবে তাকে বলবো তুমি আয়নিক বন্ধন। তাহলে আয়নিক বন্ধনের সংজ্ঞাটা কি? ধাতু সমূহের সর্ববহিস্থ স্তরে একটি, দুইটি অথবা তিনটি ইলেকট্রন থাকে। অন্যদিকে অধাতু সমূহের সর্ববহিস্থ স্তরে 5টি, 6টি অথবা 7টি ইলেকট্রন থাকে। ফলে ধাতুরা সহজে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন সৃষ্টি করতে পারে। অন্যদিকে অধাতুরা সহজে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন সৃষ্টি করতে পারে। অতঃপর এই ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়ন একত্রে যুক্ত হয়ে যে বন্ধন তৈরি করবে তাকেই বলবো আমরা তড়িৎ-যুজি বন্ধন অথবা আয়নিক বন্ধন। সংজ্ঞাটা অনেক বড় হয়ে গেল মনে হয় তোমাদের কাছে, তবে একে সংক্ষেপে বলা যায়। ধাতু এবং অধাতু সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে বলা হয় আয়নিক বন্ধন। আমি আবারও বলতেছি, ধাতু এবং অধাতু সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে বলা হয় আয়নিক বন্ধন। ধাতু যোগ অধাতু ইকুয়াল টু আয়নিক বন্ধন। একটা এক্সাম্পল দিতে হবে। সোডিয়াম 2 8 1, ক্লোরিন 2 8 7,
অর্থাৎ এর সর্ববহিঃস্থ স্তরে একটি ইলেকট্রন আছে, এর সর্ববহিঃস্থ স্তরে 7টি ইলেকট্রন আছে। যদি আমরা একটি ডায়াগ্রামের মাধ্যমে অঙ্কন করি, প্রথমে আছে 2টি, পরে আছে 8টি, পরে আছে 1টি ইলেকট্রন, প্লাস ক্লোরিন যদি চিন্তা করো তুমি, প্রথমে আছে 2টি, পরে আছে 8টি, পরে আছে 7টি ইলেকট্রন। দেখো এটার ইলেকট্রন কনফিগারেশন 2 8 1, 2 8 7। যদি ইলেকট্রনটা ত্যাগ করতে পারে তাহলে এখানে চলে আসবে, এর সাথে সাথে যদি ইলেকট্রনটা যুক্ত হয়ে তাহলে 8 হয়ে যায়, অর্থাৎ অষ্টক পূরণ করে। আর এই ইলেকট্রনটা যদি চলে যেতে পারে তাহলে অষ্টক লাভ করে। দেখো তাহলে এটা এই ইলেকট্রনটা ছেড়ে দিবে, এই ইলেকট্রনটা এসে এখানে যুক্ত হবে, ফলে এর একটা কক্ষপথ কমে যাবে, আর এর কক্ষপথ যা থাকবে স্টিল নাও তাই থাকবে, শুধুমাত্র ইলেকট্রনটা এখানে স্থানান্তর হয়ে বসে যাবে। দ্বিতীয় স্টেপ, এখানে কয়টা থাকে দেখো, প্লাস 2টি ইলেকট্রন, পরে কয়টা থাকে 8টা ইলেকট্রন। তোমার এখানে দেখো একটি ইলেকট্রন ত্যাগ করেছে, তাই একটি প্লাস Na প্লাস, প্লাস এখানে দেখো 2টি ইলেকট্রন থাকে ক্লোরিনের, এখানে 8টি থাকে, এইখানে 8টি ইলেকট্রন হয়ে গেল। যেহেতু একটি ইলেকট্রন গ্রহণ করব সেহেতু এটা হবে মাইনাস Cl মাইনাস, অর্থাৎ এটা হলো Na প্লাস আর এটা হলো Cl মাইনাস। যেহেতু একটি ইলেকট্রন ত্যাগ করেছে তাই Na প্লাস, একটি ইলেকট্রন গ্রহণ করেছে তাই Cl মাইনাস। আমার এদিকে জায়গা নেই, এই পাশে এটা হলো Na প্লাস প্লাস Cl মাইনাস, এই প্লাস এবং মাইনাস একত্রিত হয়ে NaCl, অর্থাৎ ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ এন্ড ফাইনাল স্টেপ। তুমি দেখো অলরেডি সোডিয়াম ক্লোরাইড, যে লবণ আমরা খাই, এই সোডিয়াম ক্লোরাইড কিন্তু ফর্মেশন হয়ে গিয়েছে। এটার মধ্যে কি বন্ধন আছে? আয়নিক বন্ধন অথবা তড়িৎযোজী বন্ধন। এভাবে তোমাদের 9 এবং 10 এসএসসি অথবা তোমাদের ইন্টারনাল যে পরীক্ষা, সেই পরীক্ষা তো আসবে যে সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে যে বন্ধন হয় সেই বন্ধন ডায়াগ্রামের মাধ্যমে দেখাবো। এইটা হলো ডায়াগ্রাম, এই ডায়াগ্রামের মধ্যে আমি দেখিয়েছি। এটা হলো সোডিয়ামের ডায়াগ্রাম, ক্লোরিনের ডায়াগ্রাম, হয়েছে Na প্লাস Cl মাইনাস। ইট ইজ কল্ড ক্যাট আয়ন, আমি পূর্বে পড়ালাম। ইট ইজ কল্ড অ্যান আয়ন, ঋণাত্মক আয়ন। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে আয়নিক বন্ধন গঠন করবে। এরকম তোমাদের আরো অনেক এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারো। সেটা কি বলো দেখি, আর দুই একটা এক্সাম্পল দেখি। পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। দেখো এটা পটাশিয়াম ধাতু, ক্লোরিন অধাতু, ধাতু অধাতু, ধাতু অধাতু, ধাতু অধাতু, ধাতু অধাতু, ধাতু অধাতু। এই প্রত্যেকটাই তোমরা ডায়াগ্রামের মাধ্যমে নিজেরা বাসায় প্র্যাকটিস করবে। না পারলে কমেন্ট বক্সে জানাবে, আমি করে দেব। তোমাদের যদি আরো অনেক প্রবলেম থাকে, কোনো প্রবলেম সৃষ্টি হয়, সেগুলো তোমরা কমেন্ট বক্সে আমাকে বলবে, আমি আমার পরবর্তীতে ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে দেখো তোমাদের এসএসসি ফাইনাল পরীক্ষা অথবা ইন্টারনাল পরীক্ষা যেগুলো হবে সেগুলোতে এই সকল এক্সাম্পলের মধ্যে তোমার আসবে, যদি আয়নিক বন্ধন থেকে কোশ্চেন হয়। আর এই অধ্যায় এমন একটি ইম্পর্টেন্ট অধ্যায়, যে অধ্যায় থেকে অবশ্যই ইন্টারনাল পরীক্ষা বলো অথবা এসএসসি ফাইনাল পরীক্ষা এক্সাম বলো, তোমার কোশ্চেন থাকবে এমসিকিউ প্লাস সিকিউ। এইটা ছাড়া কোশ্চেন হবে না। ইভেন দো তোমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় রাসায়নিক বন্ধন নামে একটা চ্যাপ্টার আছে, আমি পড়াই। সেই ক্ষেত্রে তুমি যদি সম্ভব জ্ঞান ধারণা এই নবম এবং দশম শ্রেণীতে এই রাসায়নিক বন্ধন সম্পর্কে নিয়ে রাখো, আমি ড্যাম শিওর ইন্টারমিডিয়েটে উঠে তুমি 2টি সৃজনশীল এই রাসায়নিক বন্ধন থেকে আসবে। তোমার 10 এবং 10 20 নম্বর 100% তোমার প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে তোমরা একটু আগে দেখেছো যে NaCl আমরা ফরমেশন করেছিলাম। NaCl সেখানে 2 8 ইলেকট্রন কনফিগারেশন হয়েছিল, এটা Na প্লাস, আর এটা হয়েছিল 2 8 এবং 7 জায়গায় 8।
এইটা কার ইলেকট্রন বিন্যাস অর্জন করলো? তাহলে বন্ধন গঠন করার পর 8 8 16 17 18 আর্গনের সোডিয়াম প্লাস কার ইলেকট্রন বিন্যাস অর্জন করলো কোন নিষ্ক্রিয় গ্যাস? 8 8 2 10 নিয়ন। তাহলে তুমি দেখো এই সোডিয়াম এবং ক্লোরিন এমনিতেই তো আর ইলেকট্রন ছাড়ে নাই, ক্লোরিন তো আর এমনিতেই ইলেকট্রন গ্রহণ করে নাই। তাই ইলেকট্রন ছাড়া এবং গ্রহণ করা শুধুমাত্র করেছে কিসের জন্য বলতো? এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য, স্থিতিশীলতা অর্জনের জন্য। তোমারও তো মন চায় তুমি ডাক্তার হবে, তুমি ইঞ্জিনিয়ার হবে, তুমি পাইলট হবে, তোমার কিন্তু ইচ্ছা আছে। ঠিক মৌলেদেরও ইচ্ছা থাকে। মৌলগুলোর ইচ্ছা কি? একটা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস কনফিগারেশন অর্জন করবে। তার শুধু চাহিদাই একটা। আমাদের যেমন অনেকগুলো চাহিদা থাকে, ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, ব্যারিস্টার হবো, অ্যাকসেপ্টা। বাট যে মৌল আছে সেই মৌলগুলোর ইচ্ছা একটাই, নিষ্ক্রিয় গ্যাসগুলো ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। তাহলে তুমি দেখলা Na প্লাস Cl মাইনাস, এই Cl মাইনাস আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো, আর এখানে সোডিয়াম নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। তোমার প্রায়শই এমসিকিউতে কোশ্চেন আসে যে NaCl যে বন্ধন গঠন হয়েছে, এখানে আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে কে? উত্তর হবে Cl, ক্লোরিন, Cl মাইনাস। তাহলে তুমি দেখো ইজিলি তোমার এত ইলেকট্রন কনফিগারেশন দেখতে হবে না, কিছুই করতে হবে না, এত ডায়াগ্রাম আঁকতে হবে না, খুব ইজিলি আমরা এমসিকিউ আনসার করতে পারবো। সেটা কি? যদি বলে এখানে ক্যালসিয়াম এই যৌগের পটাশিয়াম এবং ক্লোরিন কোন কোন নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে? আমরা জানি পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 19, ইলেকট্রন সংখ্যা কত বলো? 19। তাহলে পটাশিয়াম হলো 19, খেয়াল করবে সবাই। ক্লোরিন এর পারমাণবিক সংখ্যা হলো 17। কিন্তু এখানে তো তোমার কে আর Cl নাই, আছে কে প্লাস, এখানে আছে Cl মাইনাস। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবে। এটা হলো তোমার এমনিতে কে, ইলেকট্রন ছাড়াও নাই, গ্রহণ করে না, কিচ্ছু করে না, নিরপেক্ষ অবস্থায় আছে কে। ইলেকট্রন সংখ্যা কত? 19। আর এর পারমাণবিক সংখ্যা ইলেকট্রন কত? 17। কিন্তু এখানে আছে কে প্লাস আর Cl মাইনাস। তাহলে ইলেকট্রন এখানে কয়টা আছে বলো তোমরা? এখানে দেখো 19টা, একটা চলে গেছে ইলেকট্রন, তাহলে অবশ্যই এখানে 18টা আছে। এখানে 17টা ছিল, একটা কামিং আসছে, তাহলে অবশ্যই 18টা আসছে। তাহলে উভয় মৌলটাই এই আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে এবং অবজেক্টিভ আসে যে Cl এ কে প্লাস কার ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে, Cl মাইনাস কার ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। তোমরা দেখো এই একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন, এই ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয়ে আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে। যদি তুমি আরেকটি ধরো ম্যাগনেসিয়াম অক্সাইড, ধরো ম্যাগনেসিয়ামের আমরা জানি যদি নিরপেক্ষ অবস্থায় থাকে তাহলে ম্যাগনেসিয়ামের কত বলো তোমরা? 12। আর অক্সিজেনের কত? 8। তাহলে একটি দ্বারা 2 8 2, আর এটা কি দাঁড়ালো? 2 আর 6। কিন্তু এখানে আছেটা কি? ম্যাগনেসিয়াম 2 প্লাস, এখানে আছেটা কি? অক্সিজেন 2 মাইনাস। অর্থাৎ এই অক্সিজেনের দুইটা ইলেকট্রন কামিং আসছে। তাহলে আগে ছিল করে 8টা আর 2টা আসছে, তাহলে 8 যোগ 2 সমান সমান 10। এই 10 কার বলো? নিয়ন। আর এখানে ম্যাগনেসিয়ামের ছিল কয়টা? 12টা, 2টা চলে গেছে, তাহলে 12 মাইনাস 2 সমান সমান 10। এই 10 কার বলো? নিয়ন। তাহলে এখানে ম্যাগনেসিয়াম 2 প্লাস নিয়নের ইলেকট্রন কনফিগারেশন অর্জন করেছে এবং এখানে অক্সিজেন 2 মাইনাস নিয়নের ইলেকট্রন অর্জন করেছে। দুইটাই নিয়নের, এখানে দুইটাই দেখছো, পূর্বে দেখেছো দুইটাই আর্গনের। যে দুইটাই যে নিয়নের অথবা দুইটা আর্গনের ইলেকট্রন অর্জন করবে এরকমটা কিন্তু না। কেউ আর্গনের করতে পারে, কেউ নিয়নের করতে পারে, এটা ডিফারেন্ট করতে পারে। তোমরা বাকি যেগুলো আছে তোমরা এইভাবে সবাই একটু দেখে নিবে। আশা করি আমার আজকের লেকচার হয়তো সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে কেউ না পেরে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।